কেন কেন আমাকে এখানে এনেছিস মেরে ফেলার জন্য? মেরে ফেল, বিশ্বাস কর, তোকে আমার একটু ভয় লাগছে না। জায়ানের এমন কথায় রায়হান বাম হাতে ভ্রু চুলকে বলে, আরে ইয়ার, তোকে মারার আমার কোনো ইচ্ছাই নাই। তোকে বাঁচিয়ে রাখার আমার অনেক ইচ্ছা, কারণ তোকে চাচ্চু ডাক শোনানোর জন্য। জায়ান রায়হানের এমন কথায় ভ্রু কুঁচকে রায়হানের দিকে তাকায়। রায়হান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, বুঝলি না তো, চল বুঝাইয়া। তোর জানেমান মানে আমার হলদিয়া পাখি, তাকে তো আবার স্পার্ম ডোনেট করব। সেই স্পার্ম তার গর্ভে বড় হয়ে একটা ফুটফুটে বাচ্চার রূপ নিবে। তারপর আমার পাখি ফুটফুটে বাচ্চাটা জন্ম দেবে, মানে আমার অংশ জন্ম দিবে। আর সেই বাচ্চাটা তোকে চাচ্চু ডাকবে। আর সেই ডাক শোনার জন্য হলেও তোকে বেঁচে থাকতে হবে। রায়হান, তোর মুখ সামলে কথা বল। আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুই কোনো এক সময় আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তাহলে ভাবিস না আমি তোকে ভাবতে বলেছি? বলিনি তো, তাহলে ভাবছিস কেন? রায়হান প্লিজ, তুই তুই আবার সব কিছু নিয়ে নে, তবুও আবার জানেমানকে আমার কাছে ফিরিয়ে দে। ও তোর সাথে থাকতে চায় না। কেন বুঝছিস না? তোর কাছে তো মিতু আছে, তাহলে কেন এভাবে শ্রাবন্তীকে আটকে রাখতে চাইছিস? ভাই আমি মরে যাবো ওকে ছাড়া। প্লিজ ভাই, আমি তোর পায়ে পড়ছি, দিয়ে দে আমার বেঁচে থাকার কারণটাকে। ছি, এসব মেয়েলি কথা তোর থেকে আশা করিনি জায়ান। এইসব বাংলা সিনেমার ডায়লগ মুখস্থ করে এসে আমার পাখিকে শুনিয়ে তার মাথাটা খেয়েছিস। তোর এই সস্তা ডায়লগ তোর কাছে রাখ। কখনো কাউকে ভালোবেসেছিস তুই? দূর, আমিও না কাকে কি বলছি। যার হৃদয় নেই সে কি করে ভালোবাসতে জানবে? একটা হার্টলেস তুই। তুই তো তাকে কখনো ভালোবাসিস নাই, তাহলে তুই কি করে ভাবলি তুই শ্রাবন্তীর ভালোবাসার পাওয়ার যোগ্য হবি? ভালোবাসা মাই ফুট, এসব নিব্বা নিব্বিদের কাজ। আমাদের মতো অ্যাডাল্ট মানুষদের জন্য শুধু রোমান্স। আর আমি মনে করি ইন্টিমেট মানেই ভালোবাসা। দেহ মন এক করে দুটো মানুষের শরীর একে অপরের মাঝে ডুবিয়ে দেওয়াকে ভালোবাসা বলে। আমার জানেমানকে কোথায় রেখেছিস? হুম, ভুল বললি। তোর জানেমান না, ও আমার বউ আর তোর ভাবি হয়। আজ থেকে নাম ধরে না ভাবি বলে ডাকবি। রায়হান এটা বলেই উঠে চলে যেতে নিলেই জায়ান পিছন থেকে চিৎকার করে বলে, তুই আমার ভালোবাসা কেড়ে নিয়ে কখনো সুখী হতে পারবি না। আমি তোকে অভিশাপ দিলাম রায়হান, আজ এই মুহূর্ত থেকে তুই জ্বলবি। তোর ভালোবাসার মানুষ থেকে তুই কষ্ট পাবি, আর সেই কষ্ট দিবে আমার জান। তুই তৈরি থাক নিজেকে জ্বালানোর জন্য। রায়হান কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায় বাড়িটি থেকে। রাজও তার পিছু পিছু চলে যায়। তারা চলে যেতেই কিছু গার্ড জায়ানকে আবারও অজ্ঞান করে দেয়। জায়ান জ্ঞান হারিয়ে ঢলে পড়ে চেয়ারে। রাত প্রায় শেষ প্রহরে বাড়ি ফিরে রায়হান। বাড়িতে ঢুকতেই তার মন প্রাণ জুড়িয়ে যায়। ক্লান্ত শরীরটায় যেন নিমিষেই প্রশান্তির হাওয়া ছুঁয়ে যায়। আজ বাড়িটার মধ্যে অন্যরকম শান্তি অনুভব করছে রায়হান। তার প্রিয় নারীর গন্ধে চারিদিক মো মো করছে। তার প্রেয়সীকে এই বাড়িতে এনেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এরই মধ্যে বাড়িটাও যেন তার প্রেয়সীর দাস হয়ে গেল। রায়হান মুস্কি হেসে সারিয়া রাধ্রকে আন্টি বলে ডাক দিতেই সারিয়া রাধ্র ড্রয়িং রুমে এসে হাজির হয়। রায়হান তাকে দেখে বলে, আন্টি, জ্ঞান ফিরেছে? না বাবা, এখনো জ্ঞান ফিরেনি, হয়তো একটু বেশি দুর্বল। হুম, আপনি গিয়ে শুয়ে পড়ুন, প্রায় সকাল হতে চলল। আপনি রুমে যান। বাবা তুমি খাবে না? না আন্টি, খিদে নেই, আপনি রুমে যান। সারিয়া রাধ্র আর কিছু না বলে সম্মতি জানিয়ে রুমে চলে যায়। রায়হান কাছের সিঁড়িতে পা রাখতেই লাইট জ্বলে ওঠে। সিঁড়িতে দেখতে অনেক বেশি মনোমুগ্ধকর, রুচিশীল মানুষ বলে কথা। আর এটা তো তার হলদিয়া পাখির বাড়ি। আধুনিকতার ধাঁচের সাথে না মিলিয়ে বানালে হবে? তাই তো রায়হান যখন বাড়ি বানায় তখন সব কিছু ছিল তার পাখির স্বপ্ন। সে তো ঠিক করেই রেখেছিল বিয়ের পর তারা একসাথে এই বাড়িতে থাকবে। তাই তো এত সুন্দর করে বাড়ি বানানো। রায়হান সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমের সামনে গিয়ে পাসওয়ার্ড দিয়ে ডোর খুলে ভেতরে পা রাখতেই সে যেন নিজেকে নেশার দুনিয়ায় হারিয়ে ফেলে। না না, এ কোনো ড্রাগসের নেশা নয়। এ নেশা ড্রাগসের থেকেও বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, এই সেই ড্রাগস যেটার জন্য রায়হান এত বছর অপেক্ষা করেছিল কাছ থেকে শুষে নেওয়ার জন্য। তার নারী, তার ব্যক্তিগত নারীর শরীরের ঘ্রাণ যেটা সে এতদিন দূর থেকে শুষে নিত, আর আজ থেকে একদম কাছ থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিতে পারবে। রায়হান মৃদু হেসে রুমে ঢুকে দরজা নক করে দিয়ে
কাভার থেকে একটা অ্যাশ কালার ট্রাউজার আর আকাশি কালার টি শার্ট হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। রায়হান ওয়াশরুমে ঢুকতেই শ্রাবু চোখ খুলে তাকায়। তার জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগেই। সে রুম থেকে বের হতে গিয়ে দেখে বাহির থেকে লক করা, তাই বুদ্ধি করে সেন্সলেস থাকার নাটক করে। শ্রাবু বিছানা ছেড়ে উঠে পা খোঁড়াতে খোঁড়াতে দরজার কাছে এসে আস্তে করে লক নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। সে সিঁড়ির কাছে আসতেই তার মাথা চক্কর দিয়ে ওঠে। এতগুলো সিঁড়ি বেয়ে সে নামবে কি করে? তার খুব করে কান্না পেল নিজের এই হাল দেখে, তবুও কান্না করলো না। সে সিঁড়িতে পা রাখতেই সিঁড়ির চারপাশে লাইট জ্বলে ওঠে। সে ভয়ে দু কদম পিছিয়ে যায়। তারপর ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে কোনো মতে আঘাতপ্রাপ্ত পাটা নিয়ে নিচে আসে। তারপর চুপি চুপি সদর দরজার দিকে এগিয়ে যায়। সদর দরজার হাতলে হাত রাখতেই সে শ্রাবুর সর্বাঙ্গ বিদ্যুৎ শক খায়। সে ছিটকে ফ্লোরে পড়ে যায়। তার পুরো শরীর কাঁপতে শুরু করে। পড়ে যাওয়ার ফলে পায়ের ক্ষত স্থান থেকে রক্ত বের হতে থাকে। রক্ত দেখে শ্রাবু আরো ঘাবড়ে যায়। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যথার তাড়নায় উঠে দাঁড়াতে পারে না। সে কোনো রকমে নিজেকে টেনে নিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসতেই পুরো ভারী আলোকিত হয়ে যায়। শ্রাবু এবার ভয়ে মুখ চেপে কান্না করতে শুরু করে। শ্রাবু চোখ ঘুরিয়ে চারপাশটা দেখতেই হতবাক হয়ে যায়। পুরো ড্রয়িং রুমের দেওয়ালগুলো তার ছবি ফ্রেমে ভরা। সে দেওয়ালগুলো ধরে কোনো মতে উঠে ছবিগুলোর সামনে যায়। তারপর ছবিগুলো খুঁটিয়ে দেখতে থাকে। কোনোটায় শ্রাবু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, কোনোটায় জেরিনের সাথে হাসাহাসি করছে, কোনোটায় শ্রাবু কফি কাপ হাতে রেস্টুরেন্টে বসে আছে। আরও বিভিন্ন রকমের ছবি। সে মনে করতে থাকে এসব ছবি কবে কখন কোথায় সে তুলেছে, কিন্তু তার মাথায় আসছে না। কারণ গত 6 বছরে সে তার একটা ছবিও তুলেনি। তাহলে এগুলো কিভাবে আসলো? হঠাৎ তার চোখ যায় এক কর্নারের দেওয়ালে। শ্রাবু একটা পার্কে বসে মনমরা হয়ে ফোনে কিছু লিখছে। ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার মনে পড়ে এটা সেই পার্ক, যেই পার্কে বসে সে ফেসবুক রায়হানকে নিয়ে গানের লাইন স্ট্যাটাস দিয়েছিল। আর অচেনা কেউ সেই গান পড়ে লাইন কমেন্টে করেছিল। আর সেদিন তো সে কোনো ছবি তোলেনি। তখনই রায়হান উপরের করিডোরে দাঁড়িয়ে শ্রাবুর উদ্দেশ্য করে বলে, তুই কি ভেবেছিস তুই একাই চালাক? আমি তো জানতাম তুই সুযোগ পেলেই পালানোর চেষ্টা করবি। এই পুরো বাড়ি আমার নিয়ন্ত্রণে চলে। এখানে মানুষ প্রবেশ করে নিজের ইচ্ছায় আর বের হয় আমার ইচ্ছায়। রায়হানের কথাগুলো শুনেই শ্রাবুর ভয়ে শরীর সব লোম দাঁড়িয়ে যায়। সে ভয়ে ভয়ে পিছু ঘুরে তাকাতেই দেখে রায়হান দু হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে কপাল কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। শ্রাবু একটু সাহস করে তার দিকে তাকিয়ে বলে, সে আপনার বাড়ি, আপনি নিয়ন্ত্রণে রাখতেই পারেন, কিন্তু এই বাড়িতে আমি নিজ ইচ্ছা আসিনি, বরং আপনি আমার সেন্স না থাকার সুযোগ নিয়ে তুলে এনেছেন। তাই আমার এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না। আপনি আমাকে যেতে দিন। আর আমার আব্বু আম্মু, ভাইয়া ভাবি, আপি জিজু তাদের কি করেছেন? আর তুহিন আঙ্কেল, জাইনা আন্টি তারাই বা কোথায়? হুম, প্রশ্ন করা আমার একদমই পছন্দ না, সেটা আগেই বলেছি। তারা তাদের জায়গা মতো সুরক্ষিত আছে। তুই আমার কথা না শুনলে কতক্ষণ সুরক্ষিত থাকবে বলতে পারলাম না। আর জায়ান, তাকে কি করেছেন? তখন তাকে এভাবে কোথায় নিয়ে গেলেন? মেরে দিয়েছেন তাই না? বলুন কি করেছেন তার সাথে? রায়হানের রাগ যেন সপ্তম আকাশ ছুঁল। সে এক প্রকার ছুটে সিঁড়ি বেয়ে নেমে এসে শ্রাবুর গলা চেপে ধরে বলে, নাগরের জন্য এত উতলা হইছস কেন? এত দরদ ওর জন্য? কই, আমাকে তো কখনো একটু দরদ দেখালি না। হ্যাঁ, মেরে দিয়েছি তোর নাগরকে। শ্রাবু এতক্ষণ গলা থেকে রায়হানের হাত ছোটানোর জন্য ছটফট করছিল। মনে হচ্ছিল দমটা বুঝি এক্ষুনি বেরিয়ে যাবে। রায়হানের শেষ কথায় শ্রাবু একদম পাথর বনে যায়। সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। তাই শ্রাবুর শরীরের সর্বশক্তি দিয়ে রায়হানকে ধাক্কা দেয়। এতে রায়হান কিছুটা দূরে সরে যায়। শ্রাবুর হাতের কাছে একটা ছুরি পেয়ে সেটা হাতে তুলে নেয়। রায়হান শ্রাবুর হঠাৎ ধাক্কা দেওয়ায় নিজেকে সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায়। আর শ্রাবু রায়হানের দিকে ছুরি তাক করে বলে, খবরদার, আর এক পা আমার দিকে এগোলে আমি আপনাকে খুন করব। আমাকে সেই দুর্বল শ্রাবন্তী ভাববেন না। আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। আমি এখন বুঝতে পারছি আমাকে আপনি কখনোই ভালোবাসেননি। সবটাই ছিল আপনার ছলনা।
এভাবে কেন আমাকে শেষ করে দিলেন? আমি তো আর 5জন মেয়ের মতো সাধারণ জীবন চেয়েছিলাম। প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার সাথে থাকতে চাই না। আপনি নিষ্ঠুর, আপনার মায়া দয়া কিচ্ছু নেই। আপনি আমার জন্য একজন নিষ্পাপ মানুষকে মেরে ফেললেন। কথাগুলো বলেই কাঁদতে কাঁদতে শ্রাবু হাঁটু ভেঙে বসে পড়ে ফ্লোরে। সে আবারও বলতে শুরু করে। আমি আপনাকে ঘৃণা করি রায়হান ভাই। আপনি আমার জীবন নরক করে দিচ্ছেন। কেন করছেন এমনটা? আপনি শুধু আমার জীবন না, আপনি শুধু আমার জীবন না, সাথে জায়ান আর মিতুর জীবনটাও নষ্ট করে দিলেন। তাদের তো কোনো দোষ ছিল না। তারা কেন শাস্তি পেল? আমি আপনাকে ঘৃণা করি রায়হান ভাই, অনেক অনেক বেশি ঘৃণা করি। আমার এই জীবন ফুরিয়ে যাবে আপনাকে ঘৃণা করতে করতে। রায়হান শ্রাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এতক্ষণ তাকিয়ে তাকিয়ে সবটা শুনছিল। সে এবার নিজেও হাঁটু ভেঙে শ্রাবুর সামনে বসে। রায়হান শ্রাবুকে ধরতে নিলে শ্রাবু পিছিয়ে যায় আর বলে, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছোবেন না। আমার গায়ে আপনার পাপ লেগে যাবে। আমার ঘৃণার সর্বোচ্চ জুড়ে আজ থেকে শুধু আপনিই থাকবেন। রায়হান এবার তাচ্ছিল্য হেসে বলে, ঘৃণা করিস ভালো। এই প্রথম তুই আমার সম্মুখে স্পষ্ট করে কিছু বললি। তুই জানিস আমি কে? আমি এমন একজন যার মুখে ভালোবাসি শব্দটা কখনো আসে না, যার হাতে লেগে আছে শত মানুষের রক্ত। সে মানুষটা কখনোই কাউকে ভালোবাসতে পারে না। আমার হৃদয়টা এতটাই জমাট বাঁধা বরফের মতো, সেখানে শুধু একটা নাম কাঁপন তোলে, তোর নাম। তুই আমার কাজিন ঠিক, কিন্তু ছোটবেলায় তোর সেই আদো আদো কণ্ঠে বলা রায়হান ভাই আপনি শুধু আমার, হঠাৎ পড়ে যাওয়া, আমার শার্ট ধরে হাঁটা, এসব কি আমি ভুলতে পেরেছি? পারিনি। আমি আল্লাহর কাছে কখনো নিজের জন্য কিছু চাইনি। আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমার সবটুকু সুখ আল্লাহ যেন তোর নামে করে দেয়। তোর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি তাকে অন্ধ করে দিয়েছি তোর অজান্তে। তুই এখন দাঁড়িয়ে বললি আমাকে তুই ঘৃণা করিস, কিন্তু এতেও আমি হাসছি, কারণ আমি তোকে ভালোবাসা দেখাতে শেখাইনি। তাই ঘৃণা করিস এটা সহজেই বলতে পারলি। রায়হান থেমে যায়। শ্রাবু অশ্রুসিক্ত নয়নে পলকহীন তাকিয়ে থাকে রায়হানের মুখ মানে। রায়হান শ্রাবুর ব্যাকুল দৃষ্টির মানে বুঝে আলতো হেসে আবার বলতে শুরু করে, তোর প্রতিটি কান্না আমার বুকে বন্দুকের গুলির মতো বিদ্ধ করে। তুই জানিস না, প্রতি রাতে ঘুমানোর আগে আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে বলি, আল্লাহ আমার এই পাপিষ্ট জীবনের ফুলকে যেন কেউ না কাঁদায়। ঘৃণা কর, সমস্যা নেই, তোর ঘৃণায় আমি বেঁচে থাকব। একটা কথা মাথায় রাখিস, এই পৃথিবীর সবাই যদি তোকে ভালোবাসে, তাহলে আমি এক পুরুষ কখনো তোকে ভালোবাসবো না। আমি ভালোবাসতে জানি না, আমি জানি আদায় করে নিতে, তোকে নিজের করে রাখতে। যদি ভালোবাসি মুখে বলতে হয়, তাহলে আজ আমি রায়হান চৌধুরী এই মুহূর্তে তোকে বলছি, আমি তোকে ভালোবাসি। নিজের থেকে বেশি ভালোবাসা আমার নিঃশ্বাসে তুই, আমার বেঁচে থাকার কারণ তুই, আমার অশান্ত হৃদয়ের প্রশান্তি তুই, আমার বুক পকেটের তাজা গোলাপ তুই। পৃথিবীর বুকে চাঁদ সূর্য যেমন সত্যি, তেমনি সত্যি আমি তোকে ভালোবাসি। আর এই ভালোবাসায় নেই কোনো স্বার্থ, নেই কোনো পাপ। পুরো দুনিয়া আমার একদিকে আর তুই আমার একদিকে। সারা জীবন তোর ছায়া হয়ে তোর পেছনে দাঁড়িয়ে থাকবে একজন পাপিষ্ট পুরুষ, যার ভালোবাসা বন্দুকের গর্জনে লুকানো, আর সেটা কেউ কখনো ছুঁতে পারবে না, কারণ সেটা শুধু তোর জন্যই রক্তে লেখা হয়ে গেছে। আমার নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আমার হয়েই থাকবি তুই। সেটা তুই চাইলেও থাকতে হবে, আর না চাইলে আবার জোর করে রাখতে হবে। চিন্তা নেই হলদিয়া, তুই আমার হয়ে গেলে পুরো পৃথিবীর সাথে আমি একাই লড়তে পারবো। কথাগুলো বলেই রায়হান শ্রাবুকে পাজা কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আর শ্রাবু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হানের মুখ পানে। শ্রাবু কাঁদছে, তবে শব্দবিহীন। রায়হানের চোখ লাল বর্ণ ধারণ করেছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি বুঝি চোখ দিয়ে পানি গড়িয়ে গাল বেয়ে শ্রাবুর গালে পড়বে। কিন্তু রায়হান নিজেকে কন্ট্রোল করে রেখেছে। শ্রাবু দীর্ঘশ্বাস ত্যাগ করে চোখ দুটো বন্ধ করে নেয়। আপা, আজ এই দিন দেখার জন্য কি আমি তোর ছেলেকে ছোট থেকে নিজের হাতে বড় করেছি? তোর ছেলে কীভাবে পারলো আমার মাথায় বন্দুক ঠেকাতে? আপা, আমার মেয়েটাকে তোর ছেলে মেরে ফেলবে। আপারে, তোর ছেলেকে বল
আমার সব কিছু নিয়ে নিতে, তার বিনিময়ে আমার মেয়েটাকে আমার পক্ষে ফিরিয়ে দিতে বল না আপা। কথাগুলো বলতে বলতে মুক্তার খান কান্নায় ভেঙে পড়েন। ভাইকে এরকম পাগলের মতো আচরণ করতে দেখে রেহিনা বেগম ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইরে, আমার ছেলে যে আর আমার নেই, সে তো স্পষ্ট বলেই দিয়েছে তার জীবনে আমার গুরুত্ব নেই। আমি যে নিরুপায় ভাই, আমাকে মাফ করে দিস। রেহিনা বেগম আর মুক্তার খানের কথায় হৃদয় বিরক্ততে কপাল কুঁচকে বলে, কি শুরু করলে তোমরা? রায়ান পাখিকে মারতে যাবে কেন? যার জন্য এত কিছু করলো তাকে মেরে ফেলবে? এটা তোমাদের ধারণা হলো কিভাবে? তোমরা হয়তো 2 মাস আগে রায়ানের করা পাগলামিগুলোর কথা ভুলে গেছো, তাই এমন সব উদ্ভট কথা বলছো। মুক্তার খান তেতে উঠে হৃদয়ের সামনে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসায় হৃদয়ের গালে। সবাই মুক্তার খানকে এমন করতে দেখে সবার হাত চলে যায় মুখের উপর। কেউ যেন বিশ্বাস করতে পারছে না মুক্তার খান তার ছেলেকে থাপ্পড় মেরেছে, যে তার সন্তানদের গায়ে আজ পর্যন্ত ফুলের টকাও লাগতে দেয়নি, সে কিনা তার ছেলেকে মারছে। এটা সবার কাছে অবিশ্বাস লাগছে। হৃদয় থাপ্পড় খেয়ে একটু চিল্লিয়ে বলে, আব্বু, এটা তুমি কি করলে? বেশ করেছি, এই শাসনটা আমার আরো আগে করার দরকার ছিল, তাহলে আজ তোমার জন্য আমার মেয়েকে এই দিন দেখতে হতো না। তুমি সব জেনে কিভাবে আমার মেয়েকে নরকে ফেলে দিলে? তুমি ভাই হয়ে বোনের এত বড় ক্ষতি কিভাবে করতে পারলে? হিংসা হয় বোনকে দেখে, তাই না? তাই এমন একটা সন্ত্রাসের হাতে আমার মেয়েকে তুলে দিলে। বাবার এমন কটাক্ষ কথায় হৃদয় রেগে গিয়ে বলে, আব্বু, তোমার মাথা ঠিক আছে? এসব কি বলছো? আমি আমার বোনকে হিংসে করি? আমি আমার বোনকে নরকে ফেলে দিচ্ছি? তুমি পারলে আমাকে এসব বলতে। যেই বোনের খুশির জন্য দিনরাত এক করে তার পাশে থেকেছি, যেই বোনের চোখে পানি দেখলে আমার বুকটা ফেটে যেত, তাকে আমি দেখতে পারি না। তুমি এসব বলতে পারলে আব্বু? হৃদয় কথাগুলো বলে অশ্রুসিক্ত নয়নে তাকায় তার বাবার মুখ পানে। মুক্তার খান আরো রেগে গিয়ে বলেন, হ্যাঁ পারলাম, কারণ তুমি আমার মেয়ের ভালো কখনোই চাওনি। যদি চাইতে তাহলে তাকে কখনো এরকমভাবে ধোকা দিতে না, আর না জায়ানকে ধোকা দিতে। মামার কথায় এবার সূর্য এগিয়ে এসে বলে, মামা, তুমি একটু ভুল বলে। ধোকা হৃদয় শ্রাবকে দেয়নি, বরং দিয়েছ তুমি। ভাগ্নির এমন কথায় মুক্তার খান সূর্যের দিকে তাকিয়ে বলে, আমি ধোকা দিয়েছি? হ্যাঁ, তুমি দিয়েছ। আজ থেকে 5 বছর 9 মাস 13 দিন আগের রাতে সবার সামনে যখন রায়হান বলেছিল ও শ্রাবকে বিয়ে করেছে, তখন সবাই অবিশ্বাস করেছিল, কারণ ওর কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু তুমি সবটাই জানতে, কারণ যে কাজেই ওদের বিয়ে পড়িয়েছিল সেই কাজেই তোমাকে ফোন করে সব জানিয়েছিল, আর আমি সবটাই শুনেছিলাম সেদিন। কিন্তু তুমি সেদিন মুখ খোলনি। শ্রাবণ হয় ছোট ছিল, তাই বুঝতে পারিনি, কিন্তু তুমি সবটা জানতে। আর আজ রায়হানের এমন হওয়ার পেছনে তুমি দায়ী মামা। সেদিন যখন রায়হান বারবার বলেছিল ও বিয়ে করেছে, সেদিন তুমি যদি সবটা বলতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। সূর্যের কথায় সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সবাই হতবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে মুক্তার খান আর সূর্যের দিকে। মুক্তার খানকে হাঁসফাঁস করতে দেখে সূর্য মুচকি হেসে বলে, কি মামা, আমি কি কিছু ভুল বলেছি? মুক্তার খান এবার ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলেন, বললেই হলো নাকি? আমি কিছুই জানতাম না, সব মিথ্যে কথা। ও মামা, তাই বুঝি? তাহলে আমি প্রমাণ দেখাই। এবার রেহেনা বেগম এগিয়ে এসে বলেন, মা, এসব কি হচ্ছে? কি বলছিস তুই? তাহলে সেদিন আমার ছেলে মিথ্যে বলেনি? না খালামুনি, রায়হান মিথ্যে কিছু বলেনি। ও যা সত্যি তাই বলেছিল। আর তোমরা না কেউ রায়হানকে বিশ্বাস করলে, আর না কেউ আমাদেরকে কিছু বলতে দিলে। আচ্ছা খালামুনি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কর মা। তোমার ছেলের শরীরে তো চৌধুরী ভাইয়ের রক্ত বইছে, আর তাকে গর্ভধারণ করেছো তুমি। তাহলে তুমি কেন তোমার ছেলেকে বিশ্বাস করলে না? মা, বিশ্বাস কর। থাক খালামুনি, এইসব বাদ দাও। চলো তোমাদেরকে কিছু দেখায়। সাইফুল, টিভিতে কানেক্ট করুন। সূর্যের কথায় সাইফুল মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে টিভি অন করে। টিভিতে দেখা যাচ্ছে আজ থেকে 5 বছর 6 মাস 13 দিন আগে সন্ধ্যার কিছু দৃশ্য, যেখানে মুক্তার খান নিজের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে কাউকে ফোনে বলছে, তুমি রায়হান চৌধুরীকে বলবে মেয়ের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত এটা কোর্ট ম্যারেজ হবে না, এবং এর কাগজও আপনি দিতে পারবেন না।
ফোনের ওপাশের লোকটি কি বলল শোনা গেল না। মুক্তার খান আবার বলল, এই কথা যেন কেউ না জানে। জমশেদ, যত টাকা চাও দেব, তবুও কাউকে জানতে দিবে না। ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে। ভিডিওটা অফ হয়ে যায়। ভিডিও অফ হতেই সূর্য বলে, সেদিন আমি মামার কথাগুলোতে রহস্য পেয়ে ভিডিও করে রেখেছিলাম। তারপর বিলাল ভাইয়াকে বলেছিলাম এই নামে লোকের খোঁজ নিতে। তারপর আমি জানতে পারলাম উনি সেই লোক যিনি রায়হান আর শ্রাবুকে বিয়ে দিয়েছে। তারপর তার কাছে আমি আর সাইফুল দুজনেই গিয়ে ওই লোকটাকে জেরা করি আর টাকার লোভ দেখে ব্যাস সে সব বলে দিল, এবং কি মামার বলা কথাগুলোও বলে দিল। মামা, তুমি কেন করলে এরকম? তুমি তো সেদিন সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে রায়হানের কোলে দেখে বলেছিলে শ্রাবণ শুধু রায়হানের। তুমি তো রায়হানকে ছোট থেকে বুঝিয়েছো রায়হান শুধু শ্রাবুর জন্য। সেদিন তো তোমার মেয়ের রূপ যৌবন ছিল না। সে ছোট্ট বাচ্চাটাকে নিজের হাতে বড় করেছে রায়হান, নিজের মতো করেছে। তুমি রায়হানকে বুঝিয়েছিলে নিজের জিনিস নিজের করে রাখতে হয়, সেটা ইচ্ছায় হোক বা জোর করে। তাহলে আজ কেন তুমি বিরোধিতা করছো? মুক্তার খান চুপচাপ সূর্যের কথাগুলো শুনছিল। সে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, সূর্য, আমি যে কেন এসব করেছি তা জানি না, তবে শুধু এটা জানি আমি আমার মেয়েকে এক মুহূর্ত না দেখে থাকতে পারবো না। আর রায়হান আমাকে আগেই বলেছিল সে আমার মেয়েকে নিয়ে লন্ডনে চলে যাবে। কি করে পারতাম আমার মেয়েকে ছাড়া আমি থাকতে? আমি কত শত বিয়ের কথা আসলে এক বাক্যে বলে দিতাম আমি আমার মেয়েকে বিয়ে দেব না। মামা, তুমি সামান্য এই কারণে এতগুলো বছর পরিবারের প্রত্যেকটা মানুষকে কষ্ট দিলে। তুমি তো রায়হানের সাথে এই বিষয়ে কথা বলে সমাধান করতে পারতে। তা না করে তুমি কতগুলো জীবন নষ্ট করলে। তুমি তোমার মেয়েকে না দেখে থাকতে পারবে না, তাহলে জানের সাথে কেন বিয়ে দিতে চাইলে? আমি জানতাম মুক্তি কখনোই জায়ানকে বিয়ে করবে না, আর যদিও বিয়ে করতে চায় তাহলে রায়হান করতে দেবে না। এই ভরসায় আমি রাজি হয়েছিলাম। মামা, তোমার অযৌক্তিক কথাগুলো ভালো লাগলো না। এইসব কোনো কারণ হতেই পারে না। তুমি তো আমাদের থেকে বয়সে অনেক বড়, আমাদের সবার থেকে তোমার জ্ঞানও বেশি। তাহলে লজিক ছাড়া এইসব কী ধরনের পাগলামি করলে? তাদের কথোপকথনের মাঝেই তুহিন শিকদার বলেন, আজ আপনাদের এইসব নাটকের জন্য আমার ছেলের জীবন সংশয়ে। জানি না আপনাদের বাড়ির ছেলে আমার ছেলেটাকে কি করেছে। আমি আপনাদের কাউকে ছাড়বো না যদি আমার ছেলের কিছু হয়। তাদের এমন তর্ক বিতর্কের মাঝেই হাজির হয় রাজ। রাজকে দেখে সবাই স্বাভাবিক থাকলে যাই না শিকদার দৌড়ে গিয়ে রাজের কলার ধরে বলে, আমার ছেলেকে কি করেছিস তোরা? আমার ছেলে কোথায়? তোদের কি ক্ষতি করেছিল আমার ছেলে? বল, আমার ছেলে কোথায়? রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে যাই না শিকদারকে বলে, আন্টি শান্ত হন, আপনার ছেলে সুস্থ আছে। রায়হান স্যার ওনার কিছু করেনি আর না করবে। সে খারাপ হতে পারে কিন্তু নিজের আত্মার সাথে মিশে যাওয়া মানুষদের ক্ষতি করেন না। জায়ান স্যার মার্টিন হাউসে বড় স্যারের কাছে। রাজের কথায় সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। এতক্ষণ যেন দমটা তাদের গলায় আটকে ছিল। যাই না এবার কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে আল্লাহর কাছে হাত তুলে শুকরিয়া জানায়। তখনই মরিয়ম বেগম এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় রাজকে বলে, রাজ বাবা, আমার মেয়ে কোথায়? তাকে রায়হান আব্বু কি করেছে? আমার মেয়েটা এখনো সুস্থ হয়নি। তুমি তোমার স্যারকে বলো আমরা সব মেনে নিয়েছি, তবুও আমার মেয়ে কিছু না করতে। রাজ মরিয়ম বেগমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ভয় নেই আম্মি, ম্যাম ভালো আছে। আর স্যার, সে তো নিজের জীবন থাকতে ম্যামের কোনো ক্ষতি হতে দেবেন না। স্যার ম্যামের সুস্থতার জন্য এইচপি হাউসে নিয়ে গেছে আর 10 জন নার্স রেখেছে, সাথে বাড়ির সার্ভেন্ট বাড়ি দিয়েছে যাতে ম্যামের কোনো কিছুতেই অসুবিধা না হয়। সবাই জানতো রায়হান শ্রাবুকে কিছুই করবে না, তবুও এই কথাটা শুনে সবার মুখে হাসি ফুটে। মুক্তার খানও আলতো হাসে। রাজ তাদের সাথে কথা শেষ করে সবাইকে সবার পাসপোর্ট ভিসা দিয়ে বলে, আপনাদের কালকে বিকালে 4টায় ফ্লাইট বাংলাদেশের। আমি আপনাদের এয়ারপোর্টে দিয়ে আসব। সাইফুল এগিয়ে এসে বলে, রায়ান আর শ্রাবন্তী যাবে না? না, স্যার বলেছেন ম্যাম পুরোপুরি সুস্থ হলেই পরে বাংলাদেশে ফিরবে। ম্যামের মাথায় আঘাত পাওয়ার ফলে তাকে 2 সপ্তাহ পর পর চেক আপ করতে হবে, তাই সুস্থতা নিশ্চিত করেই ফিরবে। সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। যাই না রাজকে কাঁপা কাঁপা গলায় বলে,
আমার জায়ান যাবে না? না, জায়ান স্যার বলেছে সেও নাকি কিছুদিন এখানে থাকবে, তারপর চলে যাবে। আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। অবশ্যই দেখা করবেন আন্টি, সন্ধ্যায় আসবে, চিন্তা করবেন না। আপনারা সব কিছু গুছিয়ে রাখুন। তারপর রাজ আবারও গার্ডদের নিয়ে চলে যায় আর সবাই নিশ্চুপ হয়ে রাজের যাওয়ার পথে তাকিয়ে থাকে। হৃদয় এবার তাচ্ছিল্যের সাথে হেসে মুক্তার খানকে বলে, তুমি বলেছ আমার বোনকে হিংসে করি, তাকে নরকে ফেলে দিচ্ছি। এখন আমি বলছি, হ্যাঁ, আমি আমার বোনকে হিংসে করি, কারণ আমার বোনের খারাপ থাকাটা আমার সহ্য হয় না। আর নরকে ফেলেছি, বেশ করেছি, কারণ এই নরকই ওর সুখের ঠিকানা। সুমাইয়া, চাও রুমে গিয়ে লাগেজ গুছিয়ে রাখো, আর বাংলাদেশে ফিরে আমরা আমাদের বনানীর ফ্ল্যাটে উঠবো। খান মেনশনে আমি আর একটা দিনও থাকবো না। হৃদয়ের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। শান্তশিষ্ট ছেলেটা কতটা কষ্ট পেলে এই ধরনের কথা বলতে পারে তা হৃদয়ের ছলছল নয়নের দিকে তাকালেই বোঝা যায়। হৃদয় আর একটা কথাও না বলে রুমে চলে যায় আর তার গমন পথের দিকে সবাই অবাক চোখে তাকিয়ে থাকে। রাফিদ, আমি ডিভোর্স চাই। আর কোনো কথা আমি শুনতে চাই না। একটা কাপুরুষের সাথে আমি সংসার করতে পারবো না। তুমি সবটা জেনেও কেন বলনি? অন্তত পক্ষে আমাকে বলতে পারতে সবটা। নিজের জানের ভয়ে আমার এই ছোট্ট বোনটাকে তুমি একটা অন্ধকার জীবনে ঠেলে দিলে। বিথির এমন কথায় রাফিদ ছলছল নয়নে বিথির দিকে তাকিয়ে থাকে। সে কিছু বলতে চেয়েও পারে না, তার গলায় যেন কথা আটকে আসে। সে তো স্বপ্নেও ভাবেনি তার এত বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েও হারিয়ে যেতে চাইবে। ছেলের অবস্থা বুঝতে পেরে মারিয়া তালুকদার বলেন, রোদমা, একটু বোঝার চেষ্টা করো। ও তো ইচ্ছে করে এমন করেনি। আমার ছেলেটা যে পরিস্থিতির শিকার। আম্মু, আপনি জানেন না, রায়হান এখন একজন নামকরা মাফিয়া গ্যাংস্টার। তাকে সরাসরি কেউ না দেখলেও তার নাম শুনলেই সবাই ভয় কাঁপে। ওর মতো একটা হার্টলেস ছেলের কাছে আমার ওই বোনটা সুরক্ষিত কিভাবে থাকবে? হ্যাঁ, মানছি শ্রাবু রায়হানের বউ, তাই রায়হান শ্রাবুকে বেশি কিছু না করলেও জায়ানকে রায়হান ছাড়বে না। বিথির কথায় এবার রাফিদ মুখ খুলে বলে, রোদ, তুমি যা ভাবছো তা কিছুই হবে না, কারণ তোমার বোন আগে থেকেই সবটা জানে, আর আমি তাকে সবটা বলেছিলাম। আর জায়ান শ্রাবুকে 2 বছর ধরে না, গত 17 বছর ধরে ভালোবাসে। রায়হান আর জায়ান বেস্ট ফ্রেন্ড ছিল, আর শ্রাবুর কারণেই তারা আজ দুজন শত্রুতে পরিণত হয়েছে। দুজন ছোট ছেলে, কত বা বয়স দুজনের, দুজন একই বয়সের, 9 বছরের, কী বা বুঝতো? কিন্তু ওই মেয়েটাকে দুজনেই নিজের থেকে বেশি আঁকড়ে রাখতো। আর যখন বুঝতে পারলো এটা ভালো লাগা না ভালোবাসা, তখনই শুরু হলো দুজনের শত্রুতা। রোদ, তোমার নিহাল নামের ছেলেটির কথা মনে আছে? কোন নিহাল? সাইফুল ভাইয়ার ফ্রেন্ড। ওনাদের বিয়েতে আসছিল আর শ্রাবু হাত ধরেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, যে ছেলেটা শ্রাবুকে বিয়ের কথা বলেছিল। হ্যাঁ ঠিক। ওই দিনের পর ছেলেটার কোনো খোঁজ পেয়েছিলে তোমরা? না, পাইনি। শুনেছিলাম তার বাবা মা নাকি পুলিশে ডায়েরি করেছে, তারপর অনেক খোঁজাখুঁজিও করেছে, পাইনি। হ্যাঁ, আর পাবেও না, কারণ তাকে সেদিন রায়হান চৌধুরী মেরে টুকরো টুকরো করে রাস্তার কুকুরদের খাইয়েছে। তারপর তোমার মনে আছে, একদিন তুমি আর শ্রাবু মিলে আমার সাথে দেখা করতে আসার সময় একটা ছেলে শ্রাবুকে বাজে কথা বলেছিল। এমনকি ছেলেগুলো ওই জায়গা দিয়ে যাওয়া প্রত্যেকটা মেয়েকে ডিস্টার্ব করতো। হ্যাঁ, মনে আছে। সেদিনের পর থেকে আর কোনোদিন ছেলেগুলোর কোনো খোঁজ মেলেনি, কারণ তাদেরও একই হাল করেছিল রায়হান। ইভেন যতগুলো ছেলে শ্রাবুর কাছে ঘেঁষতে চাইতো, শ্রাবুকে বাজে কথা বলতো, তাদের অবস্থাও একই রকম হতো। কিন্তু জায়ানকে কিছু করেনি কেন? আর শ্রাবুর সাথে এত মিশতে দিত কেন জানো? কারণ রায়হান জানতো জায়ানের ভালোবাসায় কোনো নোংরামি ছিল না, আর না জায়ান কখনো শ্রাবুর দিকে বাজে নজরে তাকাবে। আর সবচেয়ে বড় কথা, জায়ানকে রায়হান এখনো নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। বেস্ট ফ্রেন্ড বললে কম হবে, ভাই মনে করে। তাই তো এখনো জায়ানকে কিছু করেনি, আর ভবিষ্যতেও করবে না। আমার কথা তোমার বিশ্বাস না হলে তুমি সূর্য আপুকে ফোন করে জিজ্ঞেস করো। বিথি এতক্ষণ শুধু অবাক দৃষ্টিতে রাফিদের বলা কথাগুলো সবটাই মন দিয়ে শুনছিল। ফোন দেওয়ার কথা বলতেই বিথির হুঁশ ফিরে আসে আর সাথে সাথে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে কল দেয় সূর্যকে। 2 বার রিং হওয়ার পরপরই কলটা রিসিভ করে সূর্য। সূর্যকে কিছু বলতে না দিয়ে বিথি বলে, আপু, আমি সব সত্যি জানতে চাই, এবং এই মুহূর্তে। বিথির কথার মানে বুঝলো না সূর্য, তাই কপাল কুঁচকে বলে, কোন সত্যি? রায়হান আর শ্রাবুর ব্যাপারে। সূর্য বুঝলো বিথি কি বলতে চাইছে,
তাই ভনিতা সারাই সব ঘটনা খুলে বলল, এমনকি তাদের মামার জানার বিষয়টাও বলল। সূর্যের কথা শেষ হতেই বিথি সূর্যকে বলে, তাহলে জায়ান কেন বলো জায়ান শ্রাবকে 2 বছর ধরে ভালোবাসে?